আমাদের প্রতিদিনের জীবনের খুব সাধারণ একটা দৃশ্যপট দিয়ে আজকের এই বিশেষ বিশ্লেষণ বা ডিপ ডাইভ শুরু করা যাক। আমরা সবাই কমবেশি একটা অদ্ভুত কাজ করে থাকি। অদ্ভুত কাজ? হ্যাঁ, মানে আমাদের নিজেদের ভালো থাকার বা খুশি থাকার চাবিকাঠিটা খুব সহজে অন্য মানুষের হাতে তুলে দিই আমরা। একদম সত্যি কথা। কেউ একজন আমাদের একটু প্রশংসা করল, অমনি আমরা খুশিতে আকাশে উঠতে থাকি। আবার কেউ হয়তো সামান্য একটু সমালোচনা করল, আর সাথে সাথেই আমাদের মন খারাপের মেঘ জমে যায়, যেন পুরো পৃথিবীটাই শেষ হয়ে গেল। ঠিক তাই, একটা সামান্য খারাপ কথা কিভাবে যেন পুরো সুন্দর একটা দিনকে মুহূর্তের মধ্যে নষ্ট করে দেয়। অথবা এমনও হয় যে ছোট কোনো একটা ভুল হয়েছে, আর সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা, মানে এমনকি দিনের পর দিন আমরা ওভার থিঙ্কিং করতে থাকি। এই যে বাইরের পরিস্থিতি বা অন্যের কথাকে এত বেশি পাত্তা দিয়ে ফেলি আমরা, সেখান থেকে বের হওয়ার আসলে উপায় কি? এটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন। আর ঠিক এই বিষয়টারই গভীরে ডুব দেব আমরা আজ। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল ড্যানিয়েল চিডিয়াকের লেখা অসাধারণ এবং অত্যন্ত কার্যকারী একটি বই, স্টপ লেটিং এভরিথিং এফেক্ট ইউ। আজকের এই আলোচনার মূল লক্ষ্য হল চারপাশের এই কোলাহল আর অন্যের মতামতের ভিড়ে কিভাবে নিজেদের ভালো থাকাটা ধরে রাখা যায়, সেই কৌশলগুলো একটু গভীরভাবে বোঝার চেষ্টা করা। এই আলোচনাটা আসলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভীষণ জরুরি। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো আমরা এখন এমন একটা যুগে বাস করছি যেখানে তথ্য এবং অন্যের মতামত যেন সবসময় চারপাশ থেকে ঘিরে রেখেছে। সোশ্যাল মিডিয়ার কারণে এটা আরও বেশি হচ্ছে, তাই না? একদম। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কাজের জায়গা, এমনকি ব্যক্তিগত জীবনেও মানুষের ফিডব্যাক খুব দ্রুত চলে আসে। এই ক্রমাগত তথ্যের প্রবাহ এবং অন্যের দৃষ্টিভঙ্গির মাঝে নিজেদের আবেগের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখাটা শুধু যে দরকারি তা নয়, মানসিক স্বাস্থ্যের জন্য এটা অপরিহার্য। অপরিহার্য। ড্যানিয়েল চিডিয়াক তার বইয়ে খুব চমৎকারভাবে দেখিয়েছেন যে চাইলেই পৃথিবীকে বা অন্য মানুষকে বদলানো সম্ভব না, কিন্তু এই বাইরের প্রভাবগুলো আমাদের ভেতরে কতটা আঁচড় কাটবে সেই সিদ্ধান্তটা পুরোপুরি নিজস্ব। এই বিষয়টা সত্যিকার অর্থে বুঝতে পারাটাই হলো একটা সুপার পাওয়ার। সুপার পাওয়ার, এই কথাটা সূত্র ধরেই বইয়ের প্রথম আর সবচেয়ে শক্তিশালী ধারণাটি চলে আসে, মানে প্রতিক্রিয়া বনাম প্রতিক্রিয়াশীলতা, রিঅ্যাকশন ভার্সেস প্রোঅ্যাক্টিভিটি। লেখক বলছেন জীবনে আসলে কি ঘটছে তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সেই ঘটনাগুলোর প্রতি আমরা কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছি। একটা পরিচিত দৃশ্যপটের কথা বলা যাক। অফিসে বা ক্লাসে হয়তো অনেক খেটেখুটে একটা দারুণ প্রেজেন্টেশন দেওয়া হলো। প্রেজেন্টেশন শেষে 10 জন মানুষের মধ্যে 9 জনই খুব প্রশংসা করল। তারা জানালো কাজটা চমৎকার হয়েছে। হ্যাঁ, কিন্তু ওই একজন ব্যক্তি হয়তো বলল, ভালোই, তবে আরেকটু ভালো হতে পারত। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে ওঠে। আমরা সাধারণত কি করি, ওই যে 9 জন মানুষ এত সুন্দর করে প্রশংসা করল সেটা বেমালুম ভুলে যাই, আর ওই একজনের একটা সাধারণ মন্তব্য নিয়ে মন খারাপ করে বসে থাকি। দিন শেষে মনে হয় প্রেজেন্টেশনটাই বোধহয় জঘন্য হয়েছে। এটা কিন্তু মানুষের মনস্তত্ত্বের একটা খুব স্বাভাবিক অথচ ক্ষতিকর দিক। বিজ্ঞানীরা যাকে নেগেটিভিটি বায়াস বা নেতিবাচকতার প্রতি পক্ষপাত বলেন। ব্যাপারটা আসলে খুব মজার। ধরুন আমাদের মস্তিষ্ক হলো একটা ভেলক্রো বা আঠালো টেপের মতো, যা খারাপ কথাগুলোকে শক্ত করে আটকে রাখে। আর ভালো কথাগুলোর বেলায়? ভালো কথাগুলোর জন্য সেটা টেফলনের মতো কাজ করে, মানে ভালো জিনিসগুলো সব পিছলে পড়ে যায়। দারুণ একটা উদাহরণ এটা। বিবর্তনের খাতিরেই মস্তিষ্ক প্রাকৃতিকভাবে নেতিবাচক বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেয়, কারণ প্রাচীনকালে বিপদ থেকে বাঁচার জন্য নেতিবাচক সিগন্যালগুলো মনে রাখা জরুরি ছিল। কিন্তু আধুনিক যুগে এসে যদি আমরা এটাকে একটু বড় পরিসরে দেখি, তাহলে বুঝতে পারব যে এই অভ্যাসের মাধ্যমে আমরা আসলে কি করছি। আমরা আমাদের নিয়ন্ত্রণ অন্যের হাতে দিয়ে দিচ্ছি। ঠিক। বাকি 9 জনের প্রশংসা ভুলে ওই একজনের কথায় মন খারাপ করে বসে থাকার অর্থ হল নিজেদের আবেগের রিমোট কন্ট্রোল সম্পূর্ণভাবে ওই সমালোচনাকারীর হাতে তুলে দেওয়া। এই রিমোট কন্ট্রোলের উপমাটা দারুণ। কেউ একজন একটা বোতাম টিপল আর অমনি মুড অফ হয়ে গেল। অথচ পরিস্থিতি কখনোই সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কে কি বলবে সেটা তো আগে থেকে ঠিক করে দেওয়া যায় না। যায় না। আর এখানেই ড্যানিয়েল চিডিয়াক বোঝাতে চেয়েছেন যে ওই মন্তব্যের পর কিভাবে রেসপন্স করা হবে বা প্রতিক্রিয়া দেখানো হবে সেটা সবসময় আমাদেরই হাতে। চাইলেই তো ওই একজনের কথাকে গঠনমূলক সমালোচনা হিসেবে নেওয়া যায়, অথবা স্রেফ পাত্তা না দিয়ে বাকি 9 জনের প্রশংসাকে উদযাপন করা যায়।
রিমোট কন্ট্রোল নিজের হাতে রাখার মানে হলো চারপাশের পরিস্থিতি যেমনই হোক না কেন আমি নিজের সিদ্ধান্ত নেব আমি কেমন অনুভব করব। এই যে অন্যের কথায় রিমোট কন্ট্রোল দিয়ে দেওয়ার কথা হচ্ছিল, ঠিক একই রকম আর একটা ফাঁদ কিন্তু আমরা নিজেদের মনের ভেতরই তৈরি করি। ওভার থিঙ্কিং। একদম ঠিক, ওভার থিঙ্কিং। এটা মূলত এমন সব কাল্পনিক সমস্যা তৈরি করে বাস্তবে যার হয়তো কোনো অস্তিত্বই নেই। একটা খুব সাধারণ উদাহরণ দেওয়া যায়। হ্যাঁ বলুন। খুব কাছের কোনো বন্ধুকে একটা মেসেজ দেওয়া হলো, মেসেজটা ডেলিভার্ড হয়েছে, এমনকি সিন বা দেখাও হয়েছে, কিন্তু অপর পাশ থেকে কোনো রিপ্লাই আসছে না। ব্যাস, মনের ভেতরে আস্ত একটা নাটকের স্ক্রিপ্ট লেখা শুরু হয়ে যায়। হ্যাঁ ঠিক। ভাবনা শুরু হয়, সে কি রাগ করেছে? লাস্টবার দেখা হওয়ার সময় ভুল কিছু বলা হয়েছিল কি? নাকি সে আর পছন্দ করে না, এড়িয়ে চলতে চাইছে? অথচ বাস্তব দৃশ্যপটটা হয়তো এতটাই সাধারণ যে সে হয়তো বাথরুমে ছিল, অথবা চুলায় রান্না বসিয়ে এসে মেসেজটা দেখেছে আর রিপ্লাই দেওয়ার আগেই দুধ উথলে পড়েছে। এই দৃশ্যপটটা তো সবার কাছেই খুব পরিচিত। এই ওভার থিঙ্কিং আসলে মস্তিষ্কের এক ধরনের সেলফ ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষামূলক ব্যবস্থা। মস্তিষ্ক আমাদের বাঁচাতে চায়। হ্যাঁ, মস্তিষ্ক সবসময় সম্ভাব্য বিপদ থেকে বাঁচাতে চায়। তাই একটা ছোট অস্পষ্টতা দেখলেই সে সবচেয়ে খারাপ পরিস্থিতিটা কল্পনা করে বসে। অনেকটা একটা নষ্ট স্মোক অ্যালার্মের মতো। নষ্ট স্মোক অ্যালার্ম? মানে যেটা সামান্য ধোঁয়া দেখলেই পুরো বাড়িতে সাইরেন বাজিয়ে দেয়, আগুন লাগুক বা না লাগুক। বইয়ের সূত্র ধরে যদি বলি, যখনই মাথায় এ ধরনের নেতিবাচক চিন্তার লুপ তৈরি হতে শুরু করবে, তখনই নিজেদের থামিয়ে একটা খুব সোজা প্রশ্ন করতে হবে। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, এই যে এত কিছু ভাবা হচ্ছে, এর সপক্ষে কি কোনো বাস্তব বা সলিড প্রমাণ আছে? প্রমাণ খোঁজার এই ব্যাপারটা একটু বিস্তারিত ভাঙা যাক। মানে, যদি মনে হয় বন্ধুটা রাগ করেছে, তাহলে কি ধরনের প্রমাণ থাকতে পারে? ধরুন, বন্ধুটি কি সরাসরি এসে বলেছে যে সে রাগ করেছে? না, তা তো বলেনি। সে কি অন্য কারো কাছে অভিযোগ করেছে? যদি এগুলোর কোনোটি না হয়ে থাকে, তবে রাগ করার বিষয়টা পুরোটাই একটা কল্পনা। বুঝতে পেরেছি। প্রমাণ না থাকলে এই চিন্তাকে কোনোভাবেই বাড়তে দেয়া যাবে না। মস্তিষ্ককে লজিক বা যুক্তি দিয়ে থামাতে হবে। বুঝতে হবে যে মানুষের নীরবতা মানেই সবসময় নেতিবাচক কিছু নয়। মানুষের নিজেদের জীবন আছে, ব্যস্ততা আছে, ভুলে যাওয়ার প্রবণতা আছে। এটা তো আদালতের বিচারকের মতো একটা ব্যাপার হলো। একদম ঠিক ধরেছেন। আদালতের একজন বিচারক যেমন প্রমাণ ছাড়া কোনো রায় দেন না, ঠিক তেমনি আমাদেরও উচিত নিজেদের চিন্তার ক্ষেত্রে একজন কঠোর বিচারকের ভূমিকা পালন করা। কথাটা বলা সহজ, কিন্তু বাস্তবে যখন চিন্তার স্রোত আসতে থাকে, তখন নিজেকে লজিকে শান্ত রাখাটা তো বেশ কঠিন। কঠিন, তবে অসম্ভব নয়। হ্যাঁ, তবে প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস না করার এই কৌশলটা ওভার থিঙ্কিং কমানোর জন্য সত্যি একটা জাদুকরী উপায় হতে পারে। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার, সেটা হচ্ছে ইমোশনাল ডিট্যাচমেন্ট বা আবেগগত বিচ্ছিন্নতা। সোজা বাংলায় বললে সবকিছুকে ব্যক্তিগতভাবে বা পার্সোনালি নেওয়া বন্ধ করা। ঠিক, মানুষের একটা অদ্ভুত স্বভাব আছে। দুনিয়ার যা কিছুই ঘটুক না কেন, আমরা ভাবি সেটা বোধহয় আমাদের কেন্দ্র করেই ঘটছে। একে পার্সোনালাইজেশন বলে সাইকোলজিতে। ধরুন, রাস্তায় হাঁটার সময় হঠাৎ অপরিচিত কেউ একজন পাশ দিয়ে যাওয়ার সময় অকারণে যদি একটা গালি দেয় বা খুব খারাপ ব্যবহার করে, আমরা সাধারণত সাথে সাথে ডিফেন্সিভ হয়ে যাই। মনে হতে থাকে নিশ্চয়ই আমার কোনো সমস্যা আছে, বা আমি মনে হয় দেখতে খারাপ, তাই এমন করল। এই জায়গাটিতেই ড্যানিয়েল চিরিয়া খুব সুন্দরভাবে ডট কানেক্ট করেছেন। তিনি বলছেন, ওই অপরিচিত ব্যক্তির খারাপ ব্যবহার আসলে তার নিজের ভেতরের অশান্তি, ফ্রাস্ট্রেশন বা অসুখী জীবনের একটা কুৎসিত প্রতিফলন। তার মানে যে গালি শুনছে এটা তার সমস্যা না? একদমই না। এটা কোনোভাবেই যিনি গালি শুনছেন তার অযোগ্যতা বা ব্যর্থতা নয়। এই বিষয়টা খুব গভীরভাবে বুঝতে হবে। মানুষ যখন ভেতর থেকে শান্তিতে থাকে না, তখন তারা সেই বিষাক্ত অনুভূতিগুলো আশেপাশের মানুষের উপর ছুঁড়ে মারতে চায়। এটা তাদের এক ধরনের অসহায়ত্ব। সুতরাং মানুষের এই ধরনের অযৌক্তিক খারাপ ব্যবহারকে তাদের নিজস্ব ব্যক্তিগত সমস্যা হিসেবে দেখতে হবে, নিজেদের দোষ বা দুর্বলতা হিসেবে নয়। মানে ব্যাপারটা অনেকটা এমন যে কেউ একজন কাঁদা ছুঁড়ে মারল আর আমরা ভেবে বসলাম আমাদের গায়েই হয়তো আগে থেকে ময়লা ছিল, অথচ কাঁদাটা তো তার নিজের হাতেরই ময়লা। দারুণ উপমা, একদম সঠিক উপমা। যখন এই ডিট্যাচমেন্ট বা বিচ্ছিন্নতাটুকু প্র্যাকটিস করতে শেখা যাবে, তখন কেউ চাইলেই রাস্তাঘাটে বা সোশ্যাল মিডিয়ায় কাদা ছুঁড়ে মানসিক শান্তি নষ্ট করতে পারবে না। কারণ তখন এটা পরিষ্কার হয়ে যায় যে ওই কাদাটা তার নিজস্ব ইস্যু, আমাদের নয়। হ্যাঁ,
এই ইমোশনাল শিল্ড বা ঢাল তৈরি করাটা অহংকার নয়, বরং এটা আত্মরক্ষার একটা খুব জরুরি পদ্ধতি। এই ঢাল তৈরি করার কথা বলতে গিয়েই আমাদের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ চলে আসে, নিজের সীমানা নির্ধারণ বা বাউন্ডারি সেট করা। এটা নিয়ে মানুষের সবচেয়ে বেশি কনফিউশন থাকে। হ্যাঁ, অনেক সময় তো অপরিচিত মানুষ নয়, বরং খুব কাছের মানুষেরাই আমাদের এই ঢালে আঘাত করে। নিজেদের শান্ত আর ভালো রাখতে হলে না বলতে শেখার যে কোনো বিকল্প নেই, সেটা আমরা অনেকেই ভুলে যাই। পিপল প্লিজার হওয়ার একটা প্রবণতা কাজ করে। ঠিক, সবাইকে খুশি রাখার চেষ্টায় মগ্ন থাকি আমরা। একটা উদাহরণ দিই, সারা দিন হাড় ভাঙা খাটুনির পর কেউ একজন বাসায় ফিরেছে, শরীর আর চলছে না, চোখ বুজে আসছে ঘুমে। খুব পরিচিত পরিস্থিতি। ঠিক এমন সময় এক বন্ধু ফোন করে জোরাজোরি শুরু করলো বাইরে আড্ডা দেওয়ার জন্য। তাকে হয়তো কোনোভাবেই বোঝানো গেল না যে কতটা ক্লান্তি কাজ করছে। শেষমেশ বন্ধুকে খুশি করতে বা পাছে সে কিছু মূলে করে, এই ভয়ে নিজের আরাম বিসর্জন দিয়ে তার সাথে বাইরে যাওয়া হলো। আর ফলাফল কি হলো? আড্ডায় গিয়ে একটু এনজয় করা গেল না, বরং নিজের ওপর আর বন্ধুর ওপর সারাদিন একটা চাপা বিরক্তি কাজ করতে থাকলো। এটা খুবই প্রাসঙ্গিক একটা উদাহরণ, এবং এই প্রশ্নটা সবার নিজেকে করা উচিত যে আমরা আসলে কার মূল্যে অন্যকে খুশি করছি। নিজেদের মূল্যেই তো। ঠিক, অন্যকে খুশি করতে গিয়ে আমরা আসলে নিজেদেরই সবচেয়ে বেশি কষ্ট দিই। যদি এটাকে একটু বড় পরিসরের প্রেক্ষাপট থেকে দেখি, তাহলে বুঝতে পারব যে যেই সম্পর্কের ভিত্তি শুধু এক পক্ষের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আছে, সেই সম্পর্ক কখনোই স্বাস্থ্যকর নয়। মানসিক শান্তিকে সবসময় সবার আগে অগ্রাধিকার দিতে হবে। একদম। না বলাটা কোনো অপরাধ নয়, বরং এটা নিজের প্রতি সম্মান দেখানোর একটা উপায়। কিন্তু অনেকেই তো না বলতে গেলে এক ধরনের অপরাধ বোধে ভোগেন, মনে হয় যেন সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। এই অপরাধ বোধটাই হলো সবচেয়ে বড় ফাঁদ। বাউন্ডারি বা সীমানা মানে কোনো দেয়াল তুলে দেওয়া নয়, এটা হলো একটা ফিল্টার। ফিল্টার। হ্যাঁ, যারা আমাদের এই ব্যক্তিগত সীমানাকে সম্মান করে না, যারা ক্লান্তি বা অসম্মতিকে বুঝতে চায় না, তাদের থেকে কিছুটা স্বাস্থ্যকর দূরত্ব বজায় রাখাটা অত্যন্ত জরুরি। নিজের এনার্জি বা শক্তিটা কোথায় এবং কার পেছনে ব্যয় করা হবে, সেই সীমানাটা নিজেদেরই টেনে দিতে হবে। তার মানে কেউ যদি না শুনে রেগে যায়, তার মানে সে সীমানাকে সম্মান করছিল না, বরং সুবিধে নেওয়ার চেষ্টা করছিল। এটা একটা খুব বড় রিয়েলাইজেশন। এতক্ষণ তো আমরা সমস্যা, মনস্তত্ত্ব আর বাউন্ডারি নিয়ে অনেক কথা বললাম। এবার বরং একদম প্র্যাকটিক্যাল কিছু সমাধানের দিকে যাওয়া যাক। প্রতিদিনের বাস্তব জীবনে এই ধারণাগুলো প্রয়োগ করার জন্য ড্যানিয়েল চিডিয়াকের বই এবং অন্যান্য উৎস থেকে আমরা দারুণ 3টি কার্যকরী পদক্ষেপ বা অ্যাকশনেবল টিপস বের করেছি। হ্যাঁ, এই টিপসগুলো খুব কাজে দেয়। প্রথম টিপসটি হল পজ বা বিরতি নেওয়া। যখনই হঠাৎ করে কোনো খারাপ খবর আসে বা কেউ সামনাসামনি কোনো কড়া কথা বলে অপমান করে, মানুষের প্রথম প্রবৃত্তি হল সাথে সাথে একটা কড়া উত্তর দিয়ে দেওয়া বা ফেটে পড়া। কিন্তু কৌশলটা হল সাথে সাথে রিয়্যাক্ট না করা। এই পজ নেওয়ার ক্ষমতাটা মানসিক স্থিতিশীলতার একটা বিশাল বড় প্রমাণ। এর পেছনে কিন্তু চমৎকার স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স কাজ করে। তাই নাকি? হ্যাঁ, যখন কেউ আমাদের অপমান করে, তখন মস্তিষ্কের অ্যামিগডালা, যেটাকে ইমোশনাল ব্রেন বলা যায়, সেটা হাইজ্যাক হয়ে যায়। তখন আমরা লজিক বা যুক্তি দিয়ে চিন্তা করতে পারি না। মানে তখন শুধু আবেগ কাজ করে। ঠিক। কিন্তু যখনই এমন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে, তখন তাৎক্ষণিক কোনো উত্তর না দিয়ে যদি অন্তত 5 সেকেন্ড সময় নেওয়া যায়, একটা দীর্ঘ গভীর শ্বাস নেওয়া যায়, তখন ম্যাজিকটা ঘটে। ম্যাজিকটা আসলে কি? মানে এই 5 সেকেন্ডে মস্তিষ্কের ভেতরে ঠিক কি পরিবর্তন হয়? এই 5 সেকেন্ড সময় আমাদের মস্তিষ্ককে ইমোশনাল ব্রেন থেকে প্রিফ্রন্টাল কর্টেক্স বা লজিক্যাল ব্রেনে শিফট করতে সাহায্য করে। এই ছোট বিরতিটুকু নিয়ে নিজেদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন? এই যে বিষয়টা ঘটল বা লোকটা যে কথাটা বলল, এটাকে কি আমার ভেতরের মানসিক শান্তি নষ্ট করার অনুমতি দেওয়া উচিত? খুব পাওয়ারফুল প্রশ্ন। লজিক্যাল ব্রেন যখন কাজ শুরু করে, তখন আমরা বুঝতে পারি যে রাগ বা ক্ষোভ দেখিয়ে আমরা আসলে নিজেদেরই ক্ষতি করছি। তাই এই পজ বা বিরতিটুকু একটা ইমোশনাল বাফারের মতো কাজ করে। এই বাফারের ধারণাটা খুব প্র্যাকটিক্যাল। এর পরে যে দ্বিতীয় টিপসটার কথা বলতে চাই, সেটা হলো জার্নালিং বা লিখে রাখা।
আমরা যখন খুব বেশি ওভার থিঙ্কিং করি তখন মাথার ভেতরে যেন শব্দের একটা জটলা পেকে যায়, মনে হয় একসাথে হাজারটা রেডিও স্টেশন বাজছে। দারুণ বলেছেন। এই অবস্থা থেকে মুক্তির একটা দারুণ উপায় হলো মাথায় যা যা চিন্তা আসছে তার সবকিছু একটা খাতায় বা ডায়েরিতে লিখে ফেলা। জার্নালিংয়ের পেছনের বিজ্ঞানটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। মস্তিষ্ক একই চিন্তা বারবার লুপের মতো ঘোরাতে থাকে যতক্ষণ না সেই চিন্তার কোনো একটা ফয়সালা হয়। এটাকে যেন কি একটা ইফেক্ট বলে না? হ্যাঁ, জেইগার্নিক এফেক্ট, যেখানে অসম্পূর্ণ কাজগুলো আমাদের বেশি মনে থাকে। যখন আমরা ওই অগোছালো নেতিবাচক চিন্তাগুলোকে একটা কাগজের ওপর কালির আছড়ে লিখে ফেলি, তখন মস্তিষ্ক একটা সিগন্যাল পায়। কি সিগন্যাল? সে ভাবে, যাক, বিষয়টা সেভ করা হয়েছে, এখন আর এটা নিয়ে ভাবার দরকার নেই। অনেকটা কম্পিউটারে কোনো ডকুমেন্ট সেভ করে রাখার মতো। লিখে ফেললে আসলে মনের ভার অনেকটাই কমে যায়। অনেক সময় দেখা যায় যে দুশ্চিন্তাগুলোকে মাথার ভেতরে বিশাল কোনো দৈত্যের মতো মনে হচ্ছিল, কাগজের পাতায় সেগুলো পড়ার পর মনে হয়, আরে এই সামান্য বিষয় নিয়ে এতক্ষণ ভয় কাজ করছিল। ঠিক তাই, চিন্তাগুলো তখন অনেক ছোট আর নিয়ন্ত্রণযোগ্য বলে মনে হয়। খাতায় লেখার পর অনেক অবাস্তব চিন্তাকে তো নিজেরই খুব হাস্যকর মনে হয়। একদমই তাই। এটা চিন্তাকে বস্তুনিষ্ঠ বা অবজেক্টিভ করে তোলে। আমরা তখন নিজেদের চিন্তারই একজন দর্শক হয়ে যাই, যার ফলে সমাধান বের করাটা অনেক সহজ হয়। চমৎকার। এবার আসি আমাদের তৃতীয় এবং শেষ অ্যাকশনেবল টিপসে, বর্তমান মুহূর্তে ফোকাস করা বা ফোকাস অন দ্য প্রেজেন্ট। এটা সবচেয়ে চ্যালেঞ্জিং। হ্যাঁ, কারণ মানুষের একটা খুব সাধারণ স্বভাব হলো জীবনের বেশিরভাগ সময় হয় অতীত নিয়ে আফসোস করে কাটানো, না হয় ভবিষ্যৎ নিয়ে অকারণে ভয় পেয়ে কাটানো। ওই সময় যদি ওই কাজটা না করতাম, অথবা কাল যদি ইন্টারভিউতে খারাপ করি, তখন কি হবে? আর এই অতীত আর ভবিষ্যতের মাঝখানে পড়ে বর্তমানটা একদম হারিয়ে যায়। ঠিক। এই জন্যই মাইন্ডফুলনেস বা বর্তমান মুহূর্তে থাকার চর্চাটা এত বেশি জরুরি। অতীত আমাদের হাতে নেই, সেটা পরিবর্তন করা অসম্ভব। আর ভবিষ্যৎ এখনও আসেনি, আমাদের হাতে শুধু এই মুহূর্তটা আছে। এটাকে একটা জাহাজের নোঙরের সাথে তুলনা করা যেতে পারে। জাহাজের নোঙর? সমুদ্রে যখন বিশাল ঝড় ওঠে, তখন জাহাজকে স্থির রাখার একটাই উপায়, গভীরে নোঙর ফেলে রাখা। এই নোঙর ফেলার কাজটা বাস্তবে কিভাবে করা যেতে পারে? এটাকে শুধু বললেই হয় না যে আমি এখন বর্তমানে থাকব। খুবই দারুণ প্রশ্ন। এর উপায় হল আমাদের 5 সেন্স বা পঞ্চেন্দ্রিয়কে ব্যবহার করা। যখন অতীত বা ভবিষ্যতের চিন্তায় মন খুব অস্থির হয়ে উঠবে, তখন পুরো মনোযোগটা বর্তমানের কোনো খুব সাধারণ কাজের ওপর দিতে হবে। যেমন ধরুন, 1 কাপ চা খাওয়া হচ্ছে, তখন চায়ের গন্ধটা কেমন, কাপের গরমটা হাতের তালুতে কেমন লাগছে, চায়ের স্বাদটা কেমন, সবকিছু খুব গভীরভাবে অনুভব করার চেষ্টা করতে হবে। শুধু ওই মুহূর্তে ফোকাস করা। হ্যাঁ, এই যে পুরো মনোযোগটা বর্তমানের একটা কাজের ওপর দেয়া হলো, তখন বাইরের ওই নেতিবাচক আবেগ বা অতীত ভবিষ্যতের দুশ্চিন্তাগুলো আর স্পর্শ করতে পারে না। বর্তমান মুহূর্তে নোঙর ফেলে রাখলে বাইরের ঝড়ো হাওয়া আমাদের জাহাজকে সহজে টলাতে পারে না। এই সাধারণ কাজের ভেতর দিয়ে অসাধারণ শান্তি খুঁজে পাওয়ার বিষয়টা আসলেই চমৎকার। তো আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো আলোচনার মূল সুরটি যদি আমরা একসাথে টেনে আনি, তাহলে একটাই মেসেজ বারবার ঘুরে ফিরে আসে, জীবনটা সম্পূর্ণ নিজস্ব। ঠিক। আমাদের সম্পর্কে কে কি ভাবল, কে মূল্যায়ন করল না, বা বাইরে কি এমন ঘটনা ঘটে গেল, তার ওপর ভিত্তি করে ভালো থাকা বা মানসিক শান্তি নির্ভর করা উচিত নয়। ড্যানিয়েল চিডিয়াক তার এই চমৎকার বইটিতে ঠিক এই চরম সত্যিটাই মনে করিয়ে দিয়েছেন, যে শান্তি আসলে বাইরের দুনিয়ার কোনো বিষয় নয়। এটি মনের ভেতরের একটা একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। ঠিক। আমরা যদি এই সিদ্ধান্ত নিই যে বাইরের কোনো নেতিবাচকতা আমরা গ্রহণ করব না, তবে কারোর সাধ্য নেই শান্তিতে ব্যাঘাত ঘটায়। তাই আজ থেকে একটা প্রতিজ্ঞা কিন্তু করাই যায়, নিজেদের সুখের আর মানসিক শান্তির চাবিকাঠিটা আর কখনোই অন্য কারো হাতে তুলে দেওয়া হবে না। আমাদের আবেগ, আমাদের প্রতিক্রিয়া, সবকিছুর নিয়ন্ত্রণ থাকবে শুধুই আমাদের হাতে। যারা ছোটখাটো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করেন বা সহজেই অন্যের কথায় আঘাত পান, আশা করছি এই বিশ্লেষণটি তাদের নতুন করে ভাবতে সাহায্য করবে। সবারই অধিকার আছে একটা শান্তিময় জীবন কাটানোর। অবশ্যই। এবং শেষ করার আগে আমি একটি প্রশ্ন দিয়ে যেতে চাই, যা এই পুরো বিষয়টিকে হয়তো আরও একটু গভীরে নিয়ে যাবে। হ্যাঁ, বলুন। একবার ভেবে দেখা যাক, যদি আমাদের এই নেতিবাচক
নেতিবাচক আবেগের প্রতিক্রিয়া, মানে এই যে কথায় কথায় রেগে যাওয়া বা মন খারাপ করা, এগুলো যদি বছরের পর বছর ধরে গড়ে ওঠা নিছক কিছু অভ্যাস মাত্র হয়ে থাকে, তবে আজ এই মুহূর্ত থেকে এমন কোন ছোট্ট অভ্যাসটি পরিবর্তন করা যায় যার মাধ্যমে আগামী দিন আবেগের রিমোট কন্ট্রোল চিরতরে নিজেদের হাতেই থেকে যাবে? দারুণ একটা চিন্তার খোরাক। এই প্রশ্নটা নিয়েই আজ আমরা শেষ করছি। এই বইয়ের বা আলোচনার কোন পয়েন্টটি সবচেয়ে বেশি ভাবিয়েছে বা বাস্তবসম্মত মনে হয়েছে তা নিয়ে নিজেরা একটু ভাবার চেষ্টা করতে পারি আমরা। দেখা হবে বা কথা হবে আগামী কোনো গভীর বিশ্লেষণে, নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই।